স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। প্রতিদিনের মতো আজও পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে প্রতিবেশী দেশ ভারত প্রসঙ্গ। ফিলিস্তিনের নুসেইরাত আশ্রয় শিবিরে 6 জুন বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায় যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। বুধবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গত 15 মে ভোরে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে মালবাহী জাহাজ বোরকাম এসে পৌঁছায়। এই জাহাজে করেই ভারত থেকে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা দাবি করেন তাদের হাতে কিছু নথি এসেছে যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে নিয়ে আসা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এবং এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলি বন্দর আশদোদ, যা গাজা উপত্যকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। নথি থেকে জানা গেছে বোরকাম জাহাজে 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরকযুক্ত রকেট, 1,500 কেজি বিস্ফোরক এবং 740 কেজি চার্জ ও কামানের প্রোপেল্যান্ট বোঝাই করা ছিল। ভারত থেকে ছেড়ে আসা দ্বিতীয় আরেকটি জাহাজ 21 মে স্পেনের কার্তাহেনা বন্দরে এসে পৌঁছলেও নোঙ্গর করার অনুমতি পায়নি। স্পেনের পত্রিকা এল পাইস জানায় মারিয়ান দানিকা নামের জাহাজটি চেন্নাই ছেড়ে এসেছিল এবং এটি 27 টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলি বন্দর হাইফার উদ্দেশ্যে যাত্রা করছিল। এদিকে চলমান গাজা ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহর হুঙ্কারে নড়ে চড়ে বসেছে ইসরায়েল। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছে সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে এই ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরাকে তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োব গ্যালেন্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানগাবি বলেছেন, উত্তর গাজায় খুব শিগগিরই হামাসের শাসন ব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করা হবে। 26 জুন রাইসম্যান ইউনিভার্সিটির বার্ষিক হারজুলিয়া কনফারেন্সের একটি বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, হামাসের সামরিক ক্ষমতার শাসন এবার শেষ হতে চলেছে। যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, নতুন সরকার দেখতে চায়, তাদের জন্য এটা একটা সুযোগ। তিনি আরও বলেন, গাজায় নতুন নেতৃত্বে থাকবে ইসরায়েলের অংশীদার আব্রাহাম আরকর্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলো। এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে। בוקר טוב. אנחנו מתחילים שבוע עם שורה של משימות. এবারে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। রাশিয়ার হামলা শুরু হওয়ার পর 2 বছর অতিবাহিত হয়েছে। বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে। দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি কেউই। যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে। এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করার বিষয়েও সতর্কতা জারি রাখা হয়েছে। সেই সিদ্ধান্তের বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত করেন 4 মার্কিন কর্মকর্তা। তারা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে।
তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন না। তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন, সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র ও সামরিক যান মেরামত করবেন। এদিকে হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ রুশ বার্তা সংস্থা তাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট কবে রাশিয়া যাবেন তা জানাননি উশাকভ, তবে তার সফরের তারিখ নির্ধারিত হয়েছে বলে জানান তিনি। এর আগে গত বছর নভেম্বরে মস্কো সফরে আসার কথা ছিল আব্বাসের, কিন্তু সেবার ফিলিস্তিনের কর্মকর্তাদের অনুরোধে সেই সফর স্থগিত করেছিলেন তিনি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে যাচ্ছেন। 25 জুন এই তথ্য জানালো ক্রেমলিন। তৃতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাশিয়া সফরে যাচ্ছেন মোদী। তবে এই সফর হবে কবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেছেন, মোদির সফরের প্রস্তুতি চলছে, তবে এর তারিখ ঘোষণা করা হয়নি। তিনি বলেন, পরে যৌথভাবে এই ঘোষণা করা হবে। শীতল যুদ্ধের সময় থেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বের সম্পর্ক ঘনিষ্ঠ হয় দেশটির। সাবেক সোভিয়েত এই দেশটির উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় গ্রাহক হয়ে ওঠে ভারত ও চীন। এদিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে উত্তর কোরিয়ার সন্দেহভাজন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের দিকে আসবে এমনটা মনে করছে না তারা। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এদিকে নতুন করে আর্থিক প্রস্তাব পাশের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। 25 জুন শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত 13 জন নিহত হয়েছে। কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নাইরোবির দুটি সরকারি হাসপাতাল হতাহতের ঘটনায় আহতদের ভিড়ে উপচে পড়েছে। এদিকে সংসদ সদস্যরা অ্যাম্বুলেন্সগুলো নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নিয়ে গেছেন। এর ফলে কয়েকটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী নাইরোবি ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটেছে। এদিকে সহিংসতা ও নির্বিচারে আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টেফেন দুজারিক বলেছেন, বিক্ষোভে হতাহতের খবরে জাতিসংঘ মহাসচিবও অত্যন্ত দুঃখিত। নির্বিচারে আটকের ঘটনা নিয়েও আমরা উদ্বিগ্ন। গুতেরেস কেনিয়ার পুলিশ ও কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শনের ও বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। দর্শক, শেষ করব আবারও ভারতের খবর দিয়ে। তাদের সম্পর্ক আদায় কাজকলায় বললে ভুল বলা হয় না। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে দুই মেরুর মানুষ। বলা হচ্ছে বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কথা। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণেরও নজির রয়েছে। যদিও 26 জুন সংসদের ভিতরে অন্য ছবি ধরা পড়ল। এদিন লোকসভার স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা। নিজের আসন থেকে উঠে এসে তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। একইভাবে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুলও। তখনই মুখোমুখি হন মোদী ও রাহুল। হাসি মুখে করমর্দন করতে দেখা যায় এই দুই নেতাকে। বুধবার বেলা 11টার দিকে ছিল লোকসভার স্পিকার নির্বাচন। প্রায় 48 বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হলো। লড়াই হয় এনডিএ প্রার্থী ওম বিড়লা ও ইন্ডিয়া জোট প্রার্থী কে সুরেশের মধ্যে। ওদিন
ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভার প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী। লোকসভায় 292টি আসন পেয়েছে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 234। ইন্ডিয়া জোটের প্রার্থীকে সমর্থন করেছিল মমতা ব্যানার্জির তৃণমূল পার্টিও। শেষ পর্যন্ত ধ্বনি ভোটে জয়ী হন ওম বিড়লা। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।